কাশ্মীর ইস্যুতে ফের মুখোমুখি ভারত পাকিস্তান, পাল্টাপাল্টি পদক্ষেপ ও নিষেধাজ্ঞা। রাজনৈতিক ফায়দা লুটতেই ভারতের সংখ্যালঘু নির্যাতন প্রভাব ফেলে প্রতিবেশী দেশগুলোয় বলছেন বিশ্লেষকরা। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়াকে সমর্থন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদে, সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21ATV চ্যানেল। কাশ্মীর ইস্যুতে ফের মুখোমুখি ভারত পাকিস্তান। জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে সিন্ধু পানি চুক্তি বন্ধ সহ ৫টি পদক্ষেপ নিয়েছে ভারত। সিন্ধু চুক্তি স্থগিতের মাধ্যমে আন্তর্জাতিক আইন অমান্য করেছে দিল্লি। এদিকে ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদ। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পর্যটক হত্যার ঘটনায় দুজন পাকিস্তানি নাগরিককে শনাক্তের দাবি জানিয়েছে ভারত। এ ঘটনায় পাল্টাপাল্টি পদক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়েছে দুই দেশের মাঝে। এদিকে বিহারে এক সমাবেশে নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, হামলাকারীদের পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলেও খুঁজে বের করা হবে। পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ পাকিস্তানি সামরিক উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দিল্লি। একই সাথে পাকিস্তানিদের ভিসা দেয়া বন্ধ ও নাগরিকদের ৭ দিনের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ সহ সার্ক ভিসা বাতিল করেছে দেশটি। বন্ধ করে দেয়া হয়েছে আর্টারি সীমান্ত। Committed acts of terror or conspired to hold them, to make them possible. এদিকে ভারতের পদক্ষেপের প্রতিক্রিয়ায় জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে পাল্টা ব্যবস্থা নিয়েছে পাকিস্তান। বৈঠকে ভারতের সিন্ধু চুক্তি বন্ধের সমালোচনা করে পাকিস্তান জানায়, সিন্ধু পানি চুক্তি স্থগিত করার অধিকার ভারতের নেই। এই চুক্তি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় একটি আন্তর্জাতিক চুক্তি। পানি সরবরাহ বন্ধ করলে তা হবে যুদ্ধের শামিল এবং জাতীয় ক্ষমতার সর্বোচ্চ পর্যায় থেকে পূর্ণ শক্তি ব্যবহারের হুমকি দিয়েছে ইসলামাবাদ। ইতিমধ্যে ভারতের জন্য আকাশসীমা বন্ধ সহ সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান। এছাড়া অবিলম্বে ওয়াগা সীমান্ত বন্ধ সহ ভারতীয়দের সার্ক ভিসা বাতিল করেছে দেশটি। এই ভিসার আওতায় পাকিস্তানে অবস্থানরত সব ভারতীয় নাগরিককে ৪৮ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনে নিযুক্ত দেশটির প্রতিরক্ষা, নৌ এবং বিমান বাহিনীর কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করেছে পাকিস্তান। নাইম আহমেদ, ২১ টেলিভিশন। কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে বাংলাদেশ সফর স্থগিত করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে ইসাক দার ২৭-২৮ এপ্রিল বাংলাদেশ সফর করতে পারছেন না। পারস্পরিক পরামর্শের মাধ্যমে সফরের নতুন তারিখ চূড়ান্ত করা হবে। সম্প্রতি ঢাকা সফর করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। তার সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রায় ১৫ বছর পর পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়। ইসাক দারের সফর ঘিরে ঢাকা ইসলামাবাদ শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছিল। ইতিমধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং সংস্কৃতি খাতে কয়েকটি সমঝোতা স্মারক সই করার প্রস্তুতিও চলছিল। রাজনৈতিকভাবে ফায়দা লুটতেই ভারতের সংখ্যালঘু নির্যাতন চলছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা। তাদের মতে বিষয়টি নিয়ে বাংলাদেশকে কৌশলে সোচ্চার হওয়া প্রয়োজন, কেননা এই ধরনের ঘটনা প্রতিবেশী দেশগুলোতে নেতিবাচক প্রভাব ফেলে। তবে এক্ষেত্রে কূটনৈতিক সম্পর্কের কথাও মাথায় রাখা প্রয়োজন। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। গেল বেশ কিছুদিন ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের ওপর নানাভাবে নির্যাতন চলছে। সম্প্রতি ওয়াকফ বিল নিয়ে এর মাত্রা আরও বেড়েছে, যা ভাবিয়ে তুলেছে বিবেকবোধ সম্পন্ন মানুষদের। সরকারিভাবে এগুলো খুব গুরুত্বের সাথে দেখাটা দরকার। একটা হলো যে
যে ধর্মের ইস্যুটাকে, সংখ্যালঘু ইস্যুটাকে আমার মনে হচ্ছে যে বিজেপি যেভাবে এটাকে ডিল করছে, তারা এটা থেকে রাজনৈতিক ফায়দা নিতে চায়, তাদের ইলেকটোরাল বেনিফিট নিতে চায়। এ অবস্থায় বাংলাদেশকে সতর্কতার সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করে ভারতের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ রয়েছে। পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোও সংখ্যালঘু নিপীড়নের কথা বিশ্বমহলে তুলে ধরতে পারে। ভারতীয় শাসক গোষ্ঠী মূলত এই শাসক গোষ্ঠী এরকম ধর্মীয় নিপীড়ন শুধু মুসলমানদের উপর না, সেখানে যে নিম্নবর্ণ হিন্দুদের উপরও ব্যাপক নিপীড়ন নির্যাতন কিন্তু হয়। আমরা যে কোনো একটা অন্যায় হলে সেটার প্রতিবাদ তো করতেই পারি, আমরা বলতে পারি যে ভারতেও এটা হওয়া উচিত। এটা এই জন্যই বলতে পারি যে ভারতে কোনো ঘটনা ঘটলে এটার ইফেক্ট প্রতিবেশী দেশেও পড়বে। এদিকে গত মার্চ মাসে ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে দেশটির গোয়েন্দা সংস্থা রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ ও বৈষম্য বেড়েছে। ওয়েস্টার্ন দেশগুলি, আমেরিকানরাও এই সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়নের ব্যাপারে তারা কথা বলছে। বাংলাদেশ বলতে পারে, ভারতকে বলতে পারে যে তুমি তোমার দেশে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন করো, আবার তুমি আমার দেশে মিথ্যা অপপ্রচার চালানোর বিষয় নিয়ে তুমি আবার আমাদের সাথে কথা বলো। এই কথাগুলি তারা বলতে পারে না। দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির ধারা মাথায় রেখে ও কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকেই প্রতিবেশী দেশের যে কোনো অনিয়মের প্রতিবাদ করতে হবে মত বিশ্লেষকদের। দক্ষিণ এশিয়া এটা একটা আসলে আমরা একটা চেইনের মধ্যে আসি। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। বৃহস্পতিবার দোহায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এর সমর্থন জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, কাতার সফর খুবই সফল ও সার্থক হয়েছে। মেহেদী হাসানের রিপোর্ট। কাতার সফরের শেষ দিনে দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার বিষয়ে অবহিত করার পাশাপাশি রোহিঙ্গা সংকটের সহযোগিতা এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। আলোচনা হয় গাজা সংকট নিয়েও। খুবই সৌহার্দ্যপূর্ণভাবে খুবই ফ্রুটফুল একটা আলোচনা হয়েছে। সেখানে মূল ছিল যে কাতারি লিডারশিপ, কাতারের প্রাইম মিনিস্টার ওনার লিডারশিপের প্রতি উনি বলেছেন যে ইউ ক্যান কাউন্ট অন আওয়ার আপনাকে লিডারশিপের আমরা উনি ফুল সাপোর্টটা জানিয়েছেন। এরপর কাতারে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। ওনাদের কি কি দরকার, কি কি বিষয়, সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে, একবার না প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কি হচ্ছে। যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে। যেহেতু আপনারা যা করছেন এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন, কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। 4 দিনের সফরে দেশটির প্রায় সব গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার। এতে দুদেশের সম্পর্ক পাবে নতুন মাত্রা। প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। জনমানুষের চাওয়ার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে, তাদের কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপি প্রথম দল যারা সংস্কার করে দেশকে আধুনিক, অসাম্প্রদায়িক ও জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চায়, এমনটাই জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় এই 4 জেলায় বিএনপির 31 দফা প্রশিক্ষণ কর্মশালা। নিজ নিজ জেলার নেতারা কর্মশালায় অংশ নিয়ে দিনভর 31 দফার নানান পরিকল্পনা তুলে ধরেন। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই জায়গা থেকে বাংলাদেশের নারীদেরকে নিজের পায়ে দাঁড় করিয়ে গার্মেন্ট শিল্প কে শুরু করলেন? এমন ভাবে নিয়ে আসতে হবে যেখানে হানাহানি, বিদ্বেষ, প্রতিহিংসা এর ঊর্ধ্বে উঠে পুরা জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা যেতে পারি। আগামী বাংলাদেশে বিএনপির নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে। আমরা চাই না কোনোভাবেই এই ফ্যাসিবাদ বাংলাদেশে পুনরায় আসুক।
এ সময় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি সব শ্রেণী পেশার মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে চায়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আমরা শুরু করব। যারা নেতৃবৃন্দ আছেন এখন তারা শুরু করবেন ইনশাল্লাহ, জনগণের সমর্থন নিয়ে, জনগণের রায় নিয়ে। এটিকে আমরা চালিয়ে নিয়ে যাব, আমরা শুরু করব, পরবর্তী নেতৃবৃন্দ চালিয়ে নিয়ে যাবে। যে কোনো মূল্যে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তৃণমূলের নেতাদের সেই লক্ষ্যে কাজ করার তাগিদ দেন দলের কাণ্ডারি। আপনার মাধ্যমে সে তার কথাটা জানতে চাইছে, সে তার বার্তাটা পৌঁছে দিচ্ছে, এই জন্য চাইছে, কারণ সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যদি এই দেশের জন্য ভালো কিছু করা সম্ভব হয়, যদি করতে পারে, সেটা বিএনপি পারবে। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এ সময় বলেন, বিএনপি প্রথম দল যারা সংস্কার নিয়ে কাজ করছে। 31 দফায় কতগুলো মৌলিক বিষয় এসেছে, বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেওয়ার চিন্তা ভাবনাগুলো এখানে এসেছে। যে চিন্তা ভাবনাগুলোকে আমরা যদি জনগণকে বোঝাতে সক্ষম হই, তাহলে নিশ্চয়ই আমাদের জনগণই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। জনগণের কাছে দলকে আদর্শভাবে তুলে ধরার তাগিদও উঠে আসে জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য থেকে। বিএনপি হচ্ছে সেই দল। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। দুবাইয়ের সম্পদ গড়া 459 জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান কমিটি, তথ্য চেয়ে এনবিআর এর কাছে চিঠি। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। গোল্ডেন ভিসার সুবিধা নিয়ে দুবাইয়ের সম্পদ গড়া 459 বাংলাদেশের বিরুদ্ধে 3 সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। ইতিমধ্যে 972টি সম্পদ কেনার তথ্য মিলেছে। 29 এপ্রিলের মধ্যে জড়িতদের তথ্যাদি চেয়ে এনবিআর এর কাছে চিঠি দিয়েছে দুদক। আরও জানাচ্ছেন সোহেল সামি। বিপুল পরিমাণ টাকা সুইস ব্যাংক সহ বিদেশের বিভিন্ন ব্যাংকে পাচার করার অভিযোগ রয়েছে 459 বাংলাদেশির বিরুদ্ধে। এসব টাকায় কেনা হয়েছে দুবাইয়ের গোল্ডেন ভিসা। সেখানে দোকান, ফ্ল্যাট, বাড়িসহ 972টি স্থাবর সম্পদ কেনার তথ্য পেয়েছে দুদক। বিষয়টি নিয়ে 2023 সালের 16 জানুয়ারি হাইকোর্টের নির্দেশে অনুসন্ধান শুরু করে দুদক। এজন্য ওই বছর 10 এপ্রিল গঠন করা হয় 3 সদস্যের বিশেষ কমিটি। একই বছর 16 এপ্রিল 459 জনের তথ্য উপাত্ত চেয়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে আলাদা চিঠি দেয় দুদকের মানি লন্ডারিং শাখা। 2 দপ্তর থেকে তথ্য পেয়ে দুবাইয়ে অর্থ পাচারকারী 70 জনকে ইতোমধ্যে চিহ্নিত করেছে দুদক। তালিকার 1 নম্বরে রয়েছে আহসানুল করিম, পরে রয়েছেন আঞ্জুমান আরা শহীদ, হাফিজুল বাড়ি মোহাম্মদ ইকবাল, হুমায়রা সেলিম, জোরান চন্দ্র ভৌমিক, এম এ হাশেম, সাইফুজ্জামান চৌধুরী, চৌধুরী নাফিস শারাফাত সহ বিগত সরকারের ঘনিষ্ঠ অনেকেই। অনুসন্ধানকারী দলের প্রধান ও দুদকের উপপরিচালক রামপ্রসাদ মণ্ডলের পাঠানো চিঠিতে তালিকাভুক্ত ব্যক্তিদের ইটিন, আয়কর রিটার্ন সহ সংশ্লিষ্ট সব তথ্য সরবরাহের অনুরোধ জানানো হয়েছে। তালিকায় শুধু নাম ব্যবহার করা হলেও তাদের পূর্ণাঙ্গ পরিচিতি প্রকাশ করা হয়নি। টেলিফোনে যোগাযোগ করা হলে দুদকের মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ আক্তার হোসেন চিঠি ও তালিকার বিষয়টি নিশ্চিত করেন। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। ইন্টারপোলের রেড নোটিশ গ্রেপ্তারি পরোয়ানা না হওয়ায় সহসায় গ্রেপ্তার করা যাচ্ছে না সাবেক আইজিপি বেনজির আহমেদকে। তবে ইন্টারপোলের এই নোটিশের কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে বেনজিরের। আর্থিক অপরাধের মামলা থাকায় বেনজির যে দেশেই থাকুক, ইন্টারপোলের নজরদারি অব্যাহত থাকবে। আদিত্য মামুনের রিপোর্ট। গেল 54 বছরে 63 জন বাংলাদেশের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি হয়েছে, যার মধ্যে পুলিশের সর্বোচ্চ পদে প্রথম কোনো ব্যক্তি হিসেবে নাম এলো বেনজির আহমেদের। আর্থিক অপরাধ মামলায় বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল রেড নোটিশ দিলে বেনজিরের বিষয়ে তদারকিতে নামে। ইন্টারপোলের নিজস্ব পুলিশ বাহিনী নেই, তবে স্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীরাই অভিযুক্ত ব্যক্তির স্থান শনাক্ত করে তথ্য সরবরাহ করলে ব্যবস্থা নেয় সংস্থাটি। ইন্টারপোলের রেড নোটিশের প্রক্রিয়া কি আর কারাই বা অপরাধের তালিকায় থাকেন তা জানালেন এই আইনজীবী। ইন্টারপোল দেখবে হচ্ছে কি যে যাকে ব্যাপারে রেড নোটিশ দেওয়া হচ্ছে তাকে কি পলিটিক্যালি ভিকটিম করা হচ্ছে, অথবা সে কি আসলে কি আপনার মানি লন্ডারিং, করাপশন, চাইল্ড অ্যাবডাকশন, ম্যাস মার্ডার
এই ধরনের অফেন্সের সাথে আদৌ ইনভলভ কিনা। তবে এই নোটিশে গ্রেফতার না হলেও সবসময় নজরদারি এমনকি দেশ ছেড়ে ভিন্ন দেশে যাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হবেন বেনজির। অনেক সময় আমরা রেড নোটিশটাকে একটা ওয়ারেন্ট হিসাবে অনেক দেশের মানুষ ইন্টারপ্রিট করে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি রেড নোটিশ ওয়ারেন্ট না। রেড নোটিশ হচ্ছে গিয়ে একটা নোটিশ ইন্টারপোল ইস্যু করে, এই নোটিশটা চলে যায়, এই নামটা, এই তথ্যটা চলে যায় সব মেম্বার স্টেটের কাছে। তখন অন্য মেম্বার স্টেটকে সেই লোকটার আইডেন্টিটিটাকে দেওয়া হয়। মেম্বার স্টেট কিন্তু ওই লোককে অ্যারেস্ট করতেও পারে, নাও করতে পারে। অ্যারেস্ট করবে হচ্ছে গিয়ে যেই দেশে যেই দেশে ওয়ারেন্ট সেই দেশ, কিন্তু ইন্টারপোল জাস্ট হচ্ছে নেটওয়ার্কিংটা করে দেয়। পুলিশ বলছে অপরাধের ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অপরাধীর বিরুদ্ধে। রেড নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিজস্ব আইনি কাঠামোর আলোকে অভিযুক্তকে শনাক্ত, নজরদারি এবং রাষ্ট্রীয় আইনানুগ সিদ্ধান্ত সাপেক্ষে প্রত্যর্পণের উদ্যোগ গ্রহণ করে থাকে। শুধু বেনজির নয়, বেশ কয়েকজনের বিরুদ্ধে রেড নোটিশ দেওয়ার আবেদন প্রক্রিয়াধীন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। শিক্ষার্থীদের দাবির মুখে কুয়েটের উপাচার্য এবং উপাচার্যর দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বরাতে তথ্য জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। আর এরপর থেকে ক্যাম্পাস শান্ত, বিরাজ করছে স্বস্তির আমেজ। যদিও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি তিনি পদত্যাগ করেননি। আশরাফুল ইসলাম নূরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে সমস্যা নিরসন ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ভিসি ও প্রো ভিসিকে অব্যাহতি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের সদস্য অধ্যাপক ডক্টর তানজিমউদ্দিন খান শিক্ষার্থীদের এই প্রজ্ঞাপন পড়ে শোনান। ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান। তবে উপ উপাচার্য শেখ শরীফুল আলম বলেছেন তিনি পদত্যাগ করেননি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশের পর শেখ শরীফুল আলম একথা জানান। ভিসি হিসেবে আমাদের ক্যাম্পাসে 100% অ্যাডমিনিস্ট্রেটিভ, একাডেমিক এবং ফিনান্সিয়াল পাওয়ার শুধুমাত্র মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় প্র্যাকটিস করে থাকে। ফলে এই বিষয়ে আমার সংশ্লিষ্টতা আমি অন্তত খুঁজে পাচ্ছি না। এদিকে ভিসি ও প্রো ভিসিকে অব্যাহতি দেওয়ার খবর প্রকাশের পর থেকেই শান্ত কুয়েট ক্যাম্পাস, বিরাজ করছে স্বস্তির আমেজ। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এরই সাথে শেষ করছি 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। কাশ্মীর ইস্যুতে ফের মুখোমুখি ভারত পাকিস্তান, পাল্টাপাল্টি পদক্ষেপ ও নিষেধাজ্ঞা। রাজনৈতিক ফায়দা লুটতেই ভারতের সংখ্যালঘু নির্যাতন প্রভাব ফেলে প্রতিবেশী দেশগুলোই বলছেন বিশ্লেষকরা। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়াকে সমর্থন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 20 করে আর ভিজিট করুন 21tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখা আমন্ত্রণ রইল 21 সাথে।